আসসালামু আলাইকুম বন্ধুরা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আজকে একটা আনকমন কেস দেখুন। বজ্রপাতেও বজ্রপাতেও যে কন্ট্রোলার নষ্ট হয়, এটা খুবই রেয়ার, কিন্তু হয়। আমার জীবনে আমি আরও কয়েকটা কেস পাইছি, তবে হাতে গোনা, মানে কয়েকটা, যে গাড়ি চালিয়ে নিয়ে বাড়ি ঘরের পাশে চার্জে রেখে দিছে, রাত্রে বৃষ্টি হয়েছে, ঘরের পাশে মারাত্মক বজ্রপাত হয়েছে, ব্যাস সকালে আর গাড়ি বের হয় না। কন্ট্রোলার খুলে দেখি কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে। এই যে বন্ধুরা, কন্ট্রোলারটা খুলে নিয়েছে। এই যে আমারই এক ছোট ভাই, এরকম দুপুরের টাইমে, লাঞ্চের টাইমেও বাসায় আসছে, মারাত্মক বৃষ্টি এবং মারাত্মক বজ্রপাত। আমিও বজ্রপাতটা টের পাইছি। ও দেখি কন্ট্রোলার নিয়ে হাজির ভাই, গাড়ি লাঞ্চে বাসায় আসছি, গাড়ি নিয়ে আর বের হতে পারি না, বৃষ্টি হয়েছে, দেখা মানে গাড়ি আর পিক আপ নিচ্ছে না, দেখার মধ্যে দেখি মারাত্মক বজ্রপাত হয়েছে, এই হলো অবস্থা। তো এই ভিডিওর মাধ্যমে আমি আবারও দেখাচ্ছি যে সিপিইউ আইসিটা খারাপ হলে খুব সহজভাবে কিভাবে কোন জায়গা থেকে মাপ দিতে হয় আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। বিশেষ করে নতুন যারা কাজ শিখবেন, আমরা যারা আপনাদেরকে শেখাচ্ছি তাদেরকে বলবো এই অ্যানালগ মিটার থেকে শেখাবেন। এবং নতুন যারা কাজ শিখতে যাবেন, আমার ভিডিও যে যেখান থেকে দেখবেন, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, নতুন যারা তোমরা কাজ শিখতেছো, এই ফার্স্ট টাইম তোমরা অ্যানালগ মিটার দিয়ে কাজগুলো শিখবেন। বিশেষ করে শর্ট মাপটা 1K মুড, তারপরে এর বারজান মুড রয়েছে, এটা এসি সাইট, এই সাইটের এটা ডিসি সাইট, এবং ডিসি মাপগুলো আপনারা ডিজিটাল মিটার দিয়ে দিবেন। আর শর্ট মাপগুলো সব এই জায়গাটা থেকেই আমরা মেপে থাকি, বিশেষ করে কন্ট্রোলারের কাছে। আর আমি দেখেছি বাংলাদেশের অনেক টেকনিশিয়ান এই ডিজিটাল মিটার থেকে কাজ শেখানোর চেষ্টা করেন, নিজেকে অনেক বড় জাহির করার চেষ্টা করেন। তবে আমি তাদেরকে বলবো যে অ্যানালগ মিটারের মাপের বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন সাইড রয়েছে। ডিজিটাল মিটারের মাপের ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন সাইড রয়েছে। ডায়েট মুড থেকে মাপা যায়, বারজাস মুডে রেখে মাপা যায়, রেজিস্ট্যান্স মুডে রেখে মাপা যায়। অতএব ওইটা খুব কঠিন, নতুন যারা তারা বুঝতে পারবে না, ডিজিটাল থেকে মাপজও বুঝতে পারবে না। আপনারা সবাই এই অ্যানালগ থেকে মাপটা বুঝে নেবেন। দ্বিতীয়ত যারা কাজ শিখবেন, তারাও যে শেখাবে তাদের কাছে এই অ্যানালগ মুডের মাপটাই বুঝতে চাইবেন। এই যে দেখুন, আমি নেগেটিভ কমন করে নিয়েছি, এটা সম্পূর্ণ 1K মুডে আছে। এই যে সম্পূর্ণ 1K মুডে, এই যে দেখুন। তো এবার আমরা এই আইসিটা শর্ট কিনা এটা দেখব, কারণ এর 5 ভোল্ট স্টপ আছে। আমি এর 60 ভোল্টটা ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যে 60 ভোল্ট আমি ঢুকিয়ে দিয়েছি। আমি ডিজিটাল মিটারটাও একটু নিয়ে নেই। আমি এর 60 ভোল্টটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি এর 60 ভোল্টটা ঢুকিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা, এই যে দেখুন 64 ভোল্ট আছে। তো আবার এই যে মিটারটা একটু কাছে নিয়ে নেই। এই মিটারটা ব্যবহার করতে পারেন বন্ধুরা। এই মিটারটা কিন্তু আমার অনেক বয়স, প্রায় আজকে 14-15 বছর ধরে আমি এই মিটারটা ব্যবহার করি। এটা মার্কেটে অনেক দাম, বিশেষ করে এটা আমার মনে হয় 4,500 টাকার মতো দাম এই মিটারটার, কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা আমি ব্যবহার করি আজকে 14-15 বছর, 15 বছর তো হবেই এটা আমি ব্যবহার করতেছি। এই মিটারটা, এটা খুব ভালো মানের মিটার। এই যে দেখুন, এই যে আমি মেইন কারেন্ট ঢুকিয়ে দিয়েছি। এই যে আমার সুইচিংয়ের তার, বিশেষ করে চাবির তার, যেটা এখানে দেখুন ভোল্টেজটা চলে আসছে। এই যে তারপরে এর 16 ভোল্ট আউটপুটটা বন্ধ আছে। এই যে দেখুন 1.4 ভোল্ট, এটা খেয়াল রাখবেন বন্ধুরা। সম্পূর্ণ ডিসে মোডে রাখছি কিন্তু আমি মিটারটা। এটা এখান থেকে সিলেক্ট বাটনের
চেঞ্জিং করে নিতে পারবেন। এটা আমি সম্পূর্ণ ডিসি মোডে রেখে দিয়েছি। এই যে দেখুন, এই যে 1.4 ভোল্ট আছে। এটা দেখালেই এখানে বুঝতে হবে যে আমার 16 ভোল্ট সেকশনে কোনো শর্ট নাই, 5 ভোল্ট সেকশনে শর্টটা আছে। এরা যখন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা নতুন যারা কাজ করেন আস্তে আস্তে বুঝতে পারবেন। এবং বিশেষ করে আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনুন, কথাগুলো শুনলেই এই কাজ সম্পর্কে আপনারা খুব দক্ষভাবে শিখতে পারবেন। তেমন কোনো মারাত্মক কঠিন কিছু না, মাত্র হাতে গোনা 3-4টা থিওরি, সঠিক থিওরি জানতে পারলেই আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন। যেমন এই যে কাজটাই এটা কমন কাজ। যেমন এই আইসি শর্ট 5 ভোল্টটা স্টপ হয়ে আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে আমার 3টা রেজিস্ট্যান্স মারা, এখানে কিন্তু আমার এই 78L05 আউটপুট প্রিন্ট। এই যে বন্ধুরা, এই মানে আমার 16 ভোল্টটা এখানে এসে ঢুকেছে, কিন্তু এই যে 78L05 এখানে ঢুকেছে 16 ভোল্ট। এখান থেকে ঢুকে আমার একটা আউটপুট ভোল্ট মানে 5 ভোল্ট আউটপুট দিয়ে দিছে। আমার 16 ভোল্টটা কিন্তু নিচের পিন থেকে বের হয়েছে, 5 ভোল্টটা নিচের পিন থেকে বের হয়েছে, আর উপরের পিন থেকে 16 ভোল্ট ইনপুট হয়েছে। অর্থাৎ ইনপুট পিন অ্যান্ড আউটপুট পিন মাঝখানেরটা নেগেটিভ। এখন আউটপুট পিন থেকে আমার যে 5 ভোল্টটা বের হয়ে আসছে, এই 5 ভোল্টটা কিন্তু আমার এই 358 রেগুলেটর আইসিতে ঢুকে গেছে। এখান থেকে 3.5 ভোল্ট হয়ে এই ভোল্টটা কিন্তু আমার এই সিপিইউ মাইক্রো কন্ট্রোলারে চলে আসছে, এখানে চলে আসছে। এখান থেকে এই ভোল্টটা 5 ভোল্ট আউটপুট ভোল্টটা আমার এখানে চলে আসছে, এখান থেকে আমার এখানে চলে আসছে। অর্থাৎ আমার এই 358 রেগুলেটর আইসিটাও যদি শর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমার 5 ভোল্টটা ব্রেক হয়ে থাকতে পারে, মানে 5 ভোল্ট শর্ট দেখাবে। তাহলে এই যে আমার এখানে কিন্তু এই যে 358L05 যে আউটপুট পিন, এই প্রিন্ট সরাসরি এখানে চলে আসছে। পিকআপের যে M7 ডায়োড আছে সামনে, এখানে চলে গেছে, সামনে এই যে সামনে চলে গেছে। এই যে পিকআপের M7 যে ডায়োডটা এখানে চলে আসছে, এই যে পিকআপের যে লাল তারটা এখানে চলে আসছে, ওই যে দেখা যায়। এই পর্যন্ত আমার এই 78L05 এই নিচের প্রিন্ট ভোল্টটাই চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু এখানেই মাপ দিতে পারি। এই যে এই দেখুন বন্ধুরা, এটা সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে, এটা সম্পূর্ণ শর্ট। অর্থাৎ এটা ডাইরেক্ট এর সিপিইউটাই আমার প্রথম টার্গেট, এর সিপিইউটাই আমাকে খুলে ফেলতে হবে। এই যে আমি মিটারের নেগেটিভগুলো কমন করে নিয়েছি, এই যে কালোর সাথে, আর এই যে আমি এই যে আউটপুট অথবা এই 78L05 মাঝখানের পিনটা নেগেটিভ নিচের পিনে ধরে মাপ দিতে পারেন। এই যে আমরা মাপ দিলাম, এই যে দেখুন, এই যে একদম শর্ট দেখাচ্ছে, দেখুন একদম শর্ট দেখাচ্ছে, ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে, সোজা ব্যাপার। আমার 5 ভোল্ট বন্ধ কেন? নেগেটিভ কমন করে, নেগেটিভটা কমন করে, নেগেটিভ মানে আমার এই 1K মোডে রাইখায় এই মিটারের নেগেটিভ পজিটিভ দুই টার্মিনালের নেগেটিভ টার্মিনালটা নেগেটিভে রাইখায় এই যে নাট বা এইখানে যে এই যে আমার করা, এই যে জাম্পার করা, এই জাম্পারে ধরে আমরা পজিটিভ টার্মিনালটা এই আউটপুটে ধরবো বা এখানে ধরবো, এই আউটপুটে ধরুনই না, ব্যাস। এটা শর্ট আছে। তো আমরা প্রথমত এই সিপিইউ আইসিটা খুলে দেবো। সিপিইউ আইসিটা খুলে দিলেই আমার 16 ভোল্টটা চালু হয়ে যাবে। 16 ভোল্টের মাপটাও দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। আমরা ভোল্টেজটা একটু জিরো করে নেই, যেহেতু এটার ভিতরে ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, ভোল্টেজটা এভাবে জিরো করে নেবেন। এই যে জিরো করে দিছি, একদম জিরো করে দিছি। এবার এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এই যে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে উঠে আসতেছে। তার মানে আমার 16 ভোল্ট সেকশনে শর্ট নাই। এই যে মিটারটা আস্তে আস্তে বামে চলে আসবে, যেহেতু এখানে 50 ভোল্ট ক্যাপাসিটার মারা আছে, এই ক্যাপাসিটারে কিছু ভোল্ট ধরা আছে, যার কারণে একটু বেশি চাপা, কিন্তু এটা চলে আসবে। আমার 16 ভোল্ট সেকশনে কোনো শর্ট নাই। তো আমরা এই সিপিইউটা খুলে নেব প্রথমত। চলুন বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলে ডাটাই মোটর, ডাটাই কন্ট্রোলার, চার্জার কীভাবে বাঁধতে হয়, কীভাবে লিড ছাড়তে হয়, এর মানে ব্যাপক ভিডিও রয়েছে। আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার যে অন্য অন্য অটো মেকানিক ভাইয়েরা আছে বাংলাদেশে, যে প্রান্ত থেকে দেখছেন, আপনারা একে অন্যের কাছে শেয়ার করে দিন। এবং আমার এই যে অ্যাপটেক্স ইনভেন্ট একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন,
এই যে দেখুন, এগুলো খুব সযত্নে রাখি আমি এভাবে বন্ধুরা। এই যে দেখুন, খুব যত্ন সহকারে রাখা আছে। বাংলাদেশে অদ্বিতীয় আনকমন এবং সম্পূর্ণ অ্যাপটেক্স ইনভেন্ট এর আদলেই তৈরি। পুরনো যারা বাংলাদেশে আমার অটো মেকানিক ভাইয়েরা, সিনিয়র অটো মেকানিক ভাইয়েরা যারা এই অ্যাপটেক্স ইনভেন্ট সম্পর্কে জানেন, তারা এটাকে দেখলেই চিনতে পারবেন। এই যে, এবং অনেকে আছে এই মেশিনটা দেখলে তাদের বুকে একটা কাঁপন ধরে যায় যে এই মেশিনটা বাংলাদেশে হুবাহু সেম আসলো কিভাবে, কাঁপন ধরে যায়। এই যে বন্ধুরা, হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন টাইপের তৈরি। মেইন কারেন্ট ইচ্ছে করলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, হাত থেকে পালসিং করতে পারবেন। টোটাল অটোমেটিক ডিভাইসটা আপনারা সুইচিংয়ের মাধ্যমে বন্ধ রাখতে পারবেন। ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আদৌ জানতেই পারবেন না অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কীরকমের হয়। এর হেড ফিনিশিং দেখুন, এর হেড স্টাইল দেখুন। দীর্ঘদিন অপেক্ষা করে তিল তিল করে জমিয়ে রাখা পয়সা দিয়ে ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। ধার করে লোন তুলে ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন। এই সমস্ত সব কিছু চিন্তা করেই গভীর মমতায় তৈরি হয় এই অদ্বিতীয় অ্যাপটেক্স ইনভেন্ট। বন্ধুরা, এর বিভিন্ন টাইপিং রয়েছে, যে টাইপিংগুলো আমি ক্যামেরায় আনি না। যারা এই মেশিনগুলো কিনবেন তাদের সঙ্গে আরও এর বিস্তারিত আলোচনা হবে। এর হেড ফিনিশিং দেখুন বন্ধুরা। ডাটাই ম্যাগনেট নয়, 4.5 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত ম্যাগনেট চার্জ করতে পারবেন। ডিজিটাল 2000 ভোল্ট। এই যে দেখুন বন্ধুরা, একটি আনকমন হুবাহু সেম একই মডেলের তৈরি। এর হেডটা উপরে প্লাস করা রয়েছে বন্ধুরা। এই যে চার্জিং ল্যাম্প শো করতেছে বন্ধুরা। ফুল চার্জে এই ল্যাম্প অফ হয়ে গিয়ে উপরে ফুল চার্জ ল্যাম্প ইন্ডিকেট করতে থাকবে এবং অটো শর্ট হয়ে যাবে। এই যে বন্ধুরা, এটাও হাত থেকে পালসিং করতে পারবেন। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সমগ্র বাংলায় আজকাল এই ম্যাগনেটাইজার মেশিন নিয়ে পাগলামো চলছে, ধোঁকাবাজি চলছে। সাবধান। একে অন্যের সাথে সমগ্র বাংলাদেশে পরামর্শ করে দেখে শুনে তারপর আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন। তাই আমন্ত্রণ রইল এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার জন্যে, নেয়ার জন্যে। চলুন আমরা এই কন্ট্রোলারটার বাদবাকি ভিডিওগুলি দেখব। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি একটা সিপিইউ আইসি এই যে নিয়ে নিছি সেকেন্ড হ্যান্ড, আর এটা ছিল আমি এই মাত্র খুলে ফেলছি। আর আমি কিন্তু বন্ধুরা এই মোম থেকে সিপিইউ আইসি খুলি। অনেকে হট গান ব্যবহার করেন, অনেকে আমি দেখেছি শোল্ডার দিয়েও খোলেন, কিন্তু আমি এটা দিয়ে মাত্র আমার মানে
খুবই সূক্ষ্মভাবে এটা থেকে খোলা এবং লাগানো, এটা অনেক আগে থেকেই অভ্যাস। এবং আমার যে শিক্ষাগুরু ছিলেন, আমাকে যিনি হাতে খড়ি দিয়েছেন, উনিও এই মোম থেকেই খুলতেন। তো দেখুন বন্ধুরা, আমরা অলরেডি ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি। আমি আগেই কিন্তু টার্গেট করে নিয়েছি যে আমার এই সিপিইউটাই খারাপ বন্ধুরা। তো ঠিকই দেখুন, আমি ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি, এই যে দেখুন, এই যে দেখুন 60 ভোল্ট, এই যে দেখুন 60 ভোল্টটা ঢুকিয়ে দিয়ে দিয়েছি। এবার এই আমার 78L05 দেখুন আউটপুট ভোল্টেজটা দেখুন, এই যে দেখুন 5 ভোল্ট চালু হয়ে গেছে, 5 ভোল্ট চালু হয়ে গেছে। আবার এই যে এখানে দেখুন 16 ভোল্টটাও চালু হয়ে গেছে। তো এখন এটাকে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করে আমার এই রেগুলেটর আইসিটা। এটা আমার এই কথার সঙ্গে কে কতটুকু একমত হবেন আমি জানি না। আমার দীর্ঘকালের অভিজ্ঞতা থেকে বলা যে এই 16 ভোল্টটাকে কন্ট্রোল করে সম্পূর্ণ এই আইসিটা। ও 16 ভোল্টের রেঞ্জটা ঠিক রাখে। যদি কোনো প্রকার এই 358 আইসিটার গড়বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার এই 16 ভোল্টটা ওভারটেক করে 47-48 ভোল্ট হয়ে যায়, এবং বিভিন্ন রকমের গড়বড় হয়ে যায়, ওভারটেক করে আইসি ভোল্টেজটা আর কি। ডাইরেক্ট কথা 50 ভোল্ট হয়ে যায়, বা এখানে যে ভোল্টেজটা আমাদের আসে রেজিস্ট্যান্স হয়ে, এই যে এই ভোল্টেজটা যে আসে, এই ভোল্টেজটাই সরাসরি আমার এই 16 ভোল্টের মিডল পায় চলে আসে। তো আমরা করি কি, নষ্ট বোর্ড থেকে এক্সচেঞ্জ করে এটা লাগাই, মানে নষ্ট বোর্ড থেকে খুলে আবার এটা এখানে লাগাই। ওই নষ্ট বোর্ডেরও এইটা আদৌ ভালো আছে কি না তা কিন্তু আমরা জানি না। স্ক্র্যাপ বোর্ডে ফেলানো আছে এই জাতীয় এই যে বোর্ডগুলো আছে, আমরা এখান থেকে নিয়ে রিপেয়ার করে কাজ করি, বা এটা নতুনও পাওয়া যায়। আবার বাজার থেকে নতুন কিনলে সেটা আবার অনেক ক্ষেত্রে রিপেয়ার মানে ভালো হয় না, কারণ এটা এই রেগুলেটর আইসিটা যে খালি আমাদের এই ই রিক্সাতেই কাজে লাগে এমন না, এটা বিভিন্ন ডিভাইসে কাজে লাগে। অনেক সময় এটা ই রিক্সা প্রোগ্রামিং কিনা, এটা যে দোকান থেকে কিনবো আমরা সেখান থেকে জেনে শুনে কিনবো, বা কেউ কিনেছে তার সঠিক কাজ করতেছে কিনা এটা জেনে শুনে যাচাই করে কিনবো। তো বন্ধুরা, এই আইসিটা যদিও খারাপ থাকে তাহলেও কিন্তু 16 ভোল্ট ওভারটেক করবে বা বিভিন্ন রকমের গড়বড় করবে। তো আমার এখানে এই 5 ভোল্ট ঠিক আছে, এই যে দেখুন, এবং আমার 16 ভোল্ট আউট, এই ইনপুট যে 16 ভোল্ট, এই যে 78L05 যে ইনপুট পিন, সেখানে আমার 16 ভোল্ট ঠিক আছে, এবং আউটপুট পিনে 5 ভোল্ট ঠিক আছে। এই যে দেখুন এখানে এই যে প্রিন্ট বলছি আমি, এই যে দেখুন 5 ভোল্ট প্রিন্ট, কোথায় 5 ভোল্ট প্রিন্ট কই চলে আসছে। আমার সেন্সরের যে 3 কালার, এখানে যে 3 রেজিস্ট্যান্স, এখানেও কিন্তু এই 5 ভোল্ট। ইভেন আমার এখানেও কিন্তু একটা 5 ভোল্ট, এই যে দেখুন, এই যে আমার সিপিইউ আইসিতেও কিন্তু একটা 5 ভোল্ট ঢুকেছে। সেই 5 ভোল্ট কিন্তু এই যে আমার 5টা ফুটা ঠিক মাঝখানেরটাই কিন্তু 5 ভোল্ট, এই যে দেখুন। তারপর এখানে এই যে 5 ভোল্ট, তারপর এই যে আমার ডায়োডের গোড়ায় 5 ভোল্ট, এই যে ডায়োডের গোড়ায় আমার 5 ভোল্ট সরাসরি, এই যে 78L05 আউটপুট যে 5 ভোল্ট, এটা সরাসরি এখানে এই সমস্ত জায়গায় চলে আসে। তো বন্ধুরা, আমরা এবার এর সিপিইউটা লাগিয়ে নেব। আশা করি আমি অনেক সুন্দরভাবে, বিশেষ করে যারা নতুন এই কাজ করতে, যারা প্যাচ খেয়ে যান, বোঝেন না, তাদেরকে সুন্দরভাবে বুঝাইতে আমি আশা করি পারছি আর কি। এবং বিশেষ করে এই কাজটা করতে গিয়েই অনেকে এই বোর্ডটাকে ঝরে ফেলেন, বাদ দিয়ে দেন, ফেলে দেন, মাথা খারাপ হয়ে যায়। সুন্দর করে এটাকে চেক করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, এই এলইডিটা জ্বলে আসে, কি করবেন, মাথা খারাপ, অথচ 5 ভোল্ট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তখন এই G1টা উঠে ফেলবেন। G1টা উঠানোর পরেই যদি দেখেন G1 ব্লিঙ্কিং, এলইডি ব্লিঙ্কিং করা শুরু করেছে, তখন বুঝতে হবে যে আমার এই G1টা খারাপ। এই G1-এর কারণেও কিন্তু অনেক সময় এলইডি ব্লিঙ্কিং করে না, এসি ব্লিঙ্কিং করে না। মানে এই আইসির বিভিন্ন রূপ রয়েছে, নষ্টের বিভিন্ন রূপ রয়েছে বন্ধুরা। চলুন আমরা এবার সিপিইউটা লাগাবো। বন্ধুরা, আমরা আইসিটা লাগিয়ে নিয়েছি, তারপরে দেখুন এর অবস্থাটা দেখুন। প্রথমত আমরা আইসিটার দিকে লক্ষ্য রেখেছি, আইসি লাগিয়ে নিয়েছি, এলইডি ব্লিঙ্কিং ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু দেখুন বজ্রপাত আমার বোর্ডটাকে কি এফেক্ট করেছে দেখুন। ওই যে আমার এখানে যে 3টা কালারের সেন্সরে তার যে ডায়োড, তার একটা ডায়োড কিন্তু উড়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন,
মানে বজ্রপাতে কি করতে পারে দেখছেন বন্ধুরা। এটা আমি বুঝছি কিভাবে, যখনই আমি এটা পিক আপ দিছি তখনই আমি ওইখানে ভোল্টেজটা মাপ দিছি, কারণ এখানে এটা ভোল্টেজ মাপ দিতে হয়, এখানে ভোল্টেজটা মাপ দিছি। এই যে বন্ধুরা, এখানে আমরা ভোল্টেজ মাপ দিছি, দেখি যে ভোল্টেজটা ভাগ হচ্ছে না, কারণ পিক আপ দিয়ে এখানে একটা ভোল্টেজ দিলে আমার ভোল্টেজটা ভাগ হয়ে যায়। এখানে ভোল্টেজটা ভাগ হচ্ছে না, এই যে এখানে রেখে ওখানে পিক আপ দিলেই ভোল্টেজ দেখাবে বন্ধুরা, কিন্তু এই ভোল্টেজটা আমার এই যেটা এই যে ওই হলুদটা ভাগ হয়ে গেছে, কিন্তু এটা আমার কোনো ভোল্টেজ আসছেই না। এই যে বন্ধুরা, এখানে কোনো ভোল্টেজ আসতেছে না, এটা ভোল্টেজ আসতেছে না। কিন্তু এটা ভোল্টেজটা ভাগ হয়ে গেছে, দেখছেন বন্ধুরা। তো এই হলো অবস্থা। আমরা এবারে ডায়োডটা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এর ঠিক এই মাঝখানের ডায়োড এবং এই যে অ্যাসেম্বলি ক্যাপাসিটার যেটাকে আমরা বলি, এই অ্যাসেম্বলি ক্যাপাসিটারের মাঝখানের এটা মাঝখান থেকে ফেটে গেছিলো, মানে এই সমস্ত কারণেই আমার এখানে ভোল্টেজটা ভাগ হয়নি। এগুলো কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কে দেখার ব্যাপার, বিশেষ করে নতুন যারা তারা লক্ষ্য করো। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বিশেষ করে আমার গ্রুপেই বরিশালের একটা ছোট ভাই আসো, দেখে নাও। তুমি কিন্তু সেদিন আমাকে বেশ কয়েকবার ফোন দিছো, বেশ কয়েকবার কথা বলছি আমরা, তুমি এটাকে লক্ষ্য করো। আর বিশেষ করে আমার গ্রুপে যারা আসো, ব্যস্ততার কারণে অনেকে ফোন দাও আর রিপ্লাই দেওয়া হয় না। এই যে দেখো, এত বড় কঠিন একটা ব্যাপার, অথচ মানে কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু তোমরা এটাকে বিগড়ে ফেলো, আউলেই ফেলাও ঠান্ডা মস্তিষ্কে। কোথায় কোথায় সমস্যা, বোর্ডটা রানিং করে তারপর এগুলো দেখতে হয়। এবার আমরা এর সিপিইউটা কাজ করে কি না সেটা দেখব। এই যে দেখো বন্ধুরা, এর যে G1টা রয়েছে এখানে, এই G1-এ কিন্তু আমার ডান পিনে জাস্ট পজিটিভ সেকশনের যে Y2 ঠিক বাম পাশের যে G1টা, এর ডান পিনে আমার 5 ভোল্ট স্ট্যান্ড, এটা কিন্তু আস্তে করে ডাউন হয়ে যাবে যদি আমার CPU IC ঠিক থাকে। এই যে দেখো বন্ধুরা, আস্তে করে এটা 3.5 ভোল্ট হয়ে গেছে, তার মানে আমার এই ড্রাইভার সেকশনে CPU কাজ করতেছে। আর এটা দেখো, এই যে এটাও ঠিক কাজ করতেছে, তিনোটাই কাজ করতেছে। আবার এটা ছেড়ে দেবো আমি, পিক আপটা যখনই ছেড়ে দেবো এটা আস্তে করে উঠে যাবে। এই দেখো, আবার 5 ভোল্টটা চলে আসছে। অনেক সময় এই দুইও পায়, অনেক সময় এই G1-এর দুই পায়ে ভোল্টেজটা সমান হয়ে যায়, এক পায়ে 1.5 ভোল্ট থাকবে আর এক পায়ে 3.5 ভোল্ট থাকবে। এই সমান হয়ে গেলেই বুঝতে হবে যে আমার ওইখানটায় ঝামেলা আছে। তার সাইড এফেক্ট আসতে পারে, গাড়ি খরখর খরখর করতে পারে, বিভিন্ন রকমের সাইড এফেক্ট আসতে পারে। আর এই যে দেখো, আমি যে CPU ICটার যেখানে কাজ করেছি, এইবার যে দেখো ভোল্টেজটা আমার ভাগ হয়ে যাচ্ছে। এই যে আমার এই ব্লু তারটায় সমস্যা ছিল, এই যে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে। এই যে এটা সিরিজে চেক করার সময় দেখবেন যে সবুজ তারটায় 1.9 ভোল্ট থাকে, কিন্তু ফুল ভোল্টে এটা ঠিক দেখাবে। তো বন্ধুরা, খুব সহজভাবেই কিন্তু আমি এটাকে রিপেয়ার করে ফেললাম। আমি দেখেছি শিক্ষণীয় ভিডিও, এত স্পষ্ট ভিডিও, অথচ অনেকে এই ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না। এটা অনেকে ব্যক্তিত্বর কারণে বা নিজেদেরকে অনেক বড়ত্ব মনে করেন বিধায় লাইক করেন না, শেয়ার করেন না। বিভিন্ন কারণে অনেকে আছে, অনেকে চ্যানেল চালান, তারাও লাইক করেন না, যে লাইক শেয়ার করলে নাকি মানে তাদের চ্যানেলের জন্য ক্ষতি হয়। না বন্ধুরা, এগুলো ভুল ধারণা। দেখবেন, যদি উপকার মনে করেন শেয়ার করবেন, লাইক করে দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।